আমাদের লাস্ট ভিডিও এটা এবং সি প্রোগ্রামিংয়ে অ্যাডভান্স কিছু টপিক দেখব এই ভিডিওতে। এখান থেকে আমরা যেসব জিনিসগুলো আলোচনা করব যে ইন্ট্রোডাকশন, রিডাইরেক্টিং ইনপুট আউটপুট অন ইউনিক্স অ্যান্ড ডস সিস্টেমস, ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট কীভাবে দিতে হয়, কমান্ড লাইন আর্গুমেন্ট কীভাবে দিতে হয় এবং সেগুলো কীভাবে কাজ করতে হয়, কম্পাইলিং মাল্টিপল সোর্স ফাইল প্রোগ্রামস, অনেকগুলো সোর্স ফাইল প্রোগ্রাম একসাথে কীভাবে কম্পাইল করতে হয়, প্রোগ্রাম টার্মিনেশন উইথ এক্সিট এবং অ্যাট এক্সিট দিয়ে কীভাবে প্রোগ্রাম টার্মিনেশন করা হয়, ভোলাটাইল কোয়ালিফায়ার কীভাবে ইউজ করতে হয়, সাফিক্স ফর ইন্টিজার অ্যান্ড ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট, মোর অন ফাইলের উপরে কিছু আরও বেশি কিছু টপিক দেখব, সিগন্যাল হ্যান্ডলিং কীভাবে করতে হয়, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, ক্যালক এবং রিঅ্যালক কীভাবে করতে হয়, আনকন্ডিশনাল ব্রাঞ্চ গো টু কীভাবে ইউজ করতে হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। শুরু করি। এখন হচ্ছে সেভারেল অ্যাডভান্টেজ টপিক ইন দিস চ্যাপ্টার, অপারেটিং সিস্টেম স্পেসিফিক, ইউজুয়ালি ইউনিক্স আর ডস নিয়ে আমরা কথা বলবো, অপারেটিং সিস্টেম স্পেসিফিক স্পেশালি। যেমন আমাদের এইখানে আছে রিডাইরেক্টিং ইনপুট আউটপুট অন ইউনিক্স এবং ডস সিস্টেম, স্ট্যান্ডার্ড আইও, কিবোর্ড আর স্ক্রিন মানে মনিটর হচ্ছে স্ট্যান্ডার্ড আইও, রিডাইরেক্ট ইনপুট অ্যান্ড আউটপুট। সো রিডাইরেক্ট সিম্বলটা হচ্ছে এখানে, এই জিনিসটা হচ্ছে রিডাইরেক্ট সিম্বল, এটার মাধ্যমে আমরা অপারেটিং সিস্টেমের সাথে কমিউনিকেট করতে পারি। অপারেটিং সিস্টেম ফিচার নট এ সি ফিচার্স, ইউনিক্স এবং ডস। তারপর হচ্ছে $সাইন, %সাইন রিপ্রেজেন্টস কমান্ড লাইন। যেমন ইউনিক্সে আমরা কমান্ড লাইন দিব, এইভাবে দেখা যাবে। সো মাই প্রোগ্রাম, আমার যে প্রোগ্রামটা লিখলাম ড্যাশ ইনপুট, কোনো একটা ফাইল নেম যদি দিয়ে দেই তাহলে এটা এই ফাইলের উপরে এই প্রোগ্রামটা কাজ করবে, এটা হচ্ছে রিডাইরেকশন। রাদার দ্যান ইনপুটিং ভ্যালু বাই হ্যান্ড, রিড ফ্রম এ ফাইল, অটোমেটিক্যালি ফাইল থেকে সে রিড করে নেবে এই প্রোগ্রামটা। আমাদেরকে কোনো ফাইল অপারেশন যদি নাও লিখি তারপরেও ইনপুটগুলো এখান থেকে নিতে পারবে সে। সো পাইপ কমান্ড, আরেকটা আছে পাইপ কমান্ড, আউটপুট অফ ওয়ান প্রোগ্রাম বিকামস দ্য ইনপুট অফ আনাদার প্রোগ্রাম। দুইটা প্রোগ্রামকে একসাথে মার্জ করার জন্য, যে একটা প্রোগ্রাম থেকে আউটপুট আসবে সেটা আরেকটা প্রোগ্রামে ইনপুট হিসেবে কাজ করবে, তখন আমাদেরকে অপারেটিং সিস্টেম লেভেলে এই পাইপ কমান্ডটা ইউজ করতে হবে, পাইপ সিম্বলটা ইউজ করতে হবে। তার মানে আউটপুট অফ ওয়ান প্রোগ্রাম বিকামস ইনপুট অফ আদার ফার্স্ট প্রোগ্রাম দেন সেকেন্ড প্রোগ্রাম, আউটপুট অফ ফার্স্ট প্রোগ্রাম গোজ টু সেকেন্ড প্রোগ্রাম। আমরা এখন যেরকম কোনো প্রোগ্রাম চালাইলে আমরা কনসোলে দেখতে পারতাম, সেটা এখন কনসোলে না দেখে ডাইরেক্টলি সে সেকেন্ড প্রোগ্রামকে দিয়ে দেবে তার আউটপুটটাকে, সে ওই আউটপুট নিয়ে কাজ করতে পারবে। তারপর হচ্ছে রিডাইরেক্ট আউটপুট, ডিটারমাইন্স হোয়ার আউটপুট অফ প্রোগ্রাম গোজ। যদি যেগুলো আমরা স্ক্রিনে প্রিন্ট করতাম, এর আগে যে প্রোগ্রামগুলো এক্সিকিউট করলাম স্ক্রিনে প্রিন্ট করলাম, ওগুলো যদি স্ক্রিনে প্রিন্ট না করে একটা ফাইলে লিখতে চাই, তখন প্রোগ্রাম ড্যাশ মাই ফাইল একটা ফাইল নেম দিতে হবে, তাহলে ওই আউটপুটগুলো এই ফাইলের মধ্যে গিয়ে জমা হবে। আর হচ্ছে অ্যাপেন্ড আউটপুট, এটা হচ্ছে যে এই সিম্বলটা ইউজ করলে আগে যদি এই ফাইলে কিছু থেকে থাকে তাহলে সেগুলোকে ওভাররাইট করবে, আর যদি অ্যাপেন্ড করতে চাই তাহলে আমাদের এই সিম্বলটা ইউজ করতে হবে। অ্যাড আউটপুট টু এন্ড অফ দ্য ফাইল, এক্সাম্পল মাই আদার প্রোগ্রাম ড্যাশ ড্যাশ মাই ফাইল, সো আউটপুট ইজ অ্যাডেড অন টু দ্য এন্ড অফ দ্য মাই ফাইল। তারপর হচ্ছে ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট লিস্ট, আমাদের ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট লিস্ট কীভাবে নিতে পারি, ফাংশন উইথ আনস্পেসিফাইড নাম্বার অফ আর্গুমেন্ট, লোড স্ট্যান্ডার্ড arg.h, এটাকে আমাদের লোড করতে হবে। ইউজ ইলিপসিস মানে এই সিম্বলটাকে ইউজ করতে হবে অ্যাট এন্ড অফ প্যারামিটার লিস্ট, নিড অ্যাটলিস্ট ওয়ান ডিফাইন্ড প্যারামিটার, কমপক্ষে একটা ডিফাইন্ড প্যারামিটার লাগবে। তার মানে আমরা যদি এরকম কোনো ফাংশন ক্রিয়েট করতে চাই যেখানে আমাদের এখন হয়তো আমাদের বলে দিচ্ছে, আগের ফাংশনগুলোতে বলে দিচ্ছে 1, 2, 3 তার আর্গুমেন্ট থাকে, কিন্তু এরকম যদি হয় যে আমি আসলে জানি না কতগুলো আর্গুমেন্ট যাবে, আমরা চাই যে যত ইচ্ছা তত আর্গুমেন্ট দিতে পারি, যেমন আমরা প্রিন্ট এফে দিতে পারি যত ইচ্ছা, ওইরকম ফাংশন যদি ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের ডট এইটা আমাদের ইউজ করতে হবে, সিম্বলটা ইউজ করতে হবে এবং স্ট্যান্ডার্ড ar.h এই ফাইলটাকে ইনক্লুড করতে হবে। সো ডাবল এক্সাম্পল হচ্ছে ডাবল মাই ফাংশন int কমা তারপর ড্যাশ ড্যাশ, তার মানে আমাদের int একটা ইন্টিজার ভ্যালু দিতে হবে, তারপরে ড্যাশ ড্যাশ যত ইচ্ছা দিতে পারি। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, নিড অ্যাটলিস্ট ওয়ান ডিফাইন্ড প্যারামিটার, একটা ডিফাইন্ড প্যারামিটার লাগবেই। সো ellipsis is only used in the prototype of the function with a variable length argument list. Printf is an example of a function that can take multiple arguments. Prototype of printf is defined as এটা prototype constant character format তারপর ড্যাশ 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 যত ইচ্ছা তত আর্গুমেন্ট দিতে পারি। Macros and definitions of the variable argument header, so standard arg.h, তারপর এখানে যেটা আছে va list, এটা একটা ম্যাক্রো ডিফাইন করা আছে, টাইপ স্পেসিফায়ার required va list argument, va start arguments other variables, initialize parameter required before use, va
var argument type returns a parameter each time var is called, automatically point to the next parameter. va and argument help function have a normal return. তো আমরা দেখি এগুলো একটা প্রোগ্রামিংয়ের মাধ্যমে, এক্সাম্পলের মাধ্যমে। আমরা একটা অ্যাভারেজ একটা ফাংশন ক্রিয়েট করতেছি, অ্যাভারেজ int ডট ডট ডট। আমরা এই হেডার ফাইলটাকে আমাদের ইনক্লুড করতে হবে এই ফিচারটা ইউজ করার জন্য। সো ডাবল w ইকুয়ালস টু 37.5, x ইকুয়াল টু এত, y ইকুয়ালস টু z ইকুয়ালস টু 4টা। সো printf %s %.1f ফরম্যাট করে দিয়ে আমরা w ইকুয়ালস টু এত, x ইকুয়ালস টু এত এগুলো প্রিন্ট করব। তারপর printf দিলাম দ্য অ্যাভারেজ অফ w অ্যান্ড x ইজ অ্যাভারেজ। w এবং x এর অ্যাভারেজ যদি নিতে চাই, অ্যাভারেজ 2 কয়টা আইটেম দিতেছি সেটা বলে দিতেছি 2, w and x পাঠাইলাম। অ্যাভারেজ অফ w x y, অ্যাভারেজ 3, w x y, তিনটা ভেরিয়েবল দিচ্ছি, এখানে দুইটা ভেরিয়েবল আর্গুমেন্ট দিচ্ছি, তিনটা আর্গুমেন্ট, এখানে চারটা আর্গুমেন্ট দিচ্ছি, তারপর এখানে পাঁচটা আর্গুমেন্ট দিচ্ছি। তো সবগুলোর জন্য এটা কাজ করতেছে। তো অ্যাভারেজটা এই ডট ডটের ক্ষেত্রে কীভাবে কাজ করবে এই ফাংশনটা আমরা দেখি। টোটাল ইকুয়ালস টু 0, int j, আমাদেরকে ওই আগে দেখলাম b এর লিস্ট হিসেবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে ap, এই ap ডিক্লেয়ার করলাম b এর লিস্ট, এটা আমাকে ভেরিয়েবলের আর্গুমেন্ট লিস্টে দেখাবে। তারপর b এ স্টার্ট হিসেবে b এ স্টার্ট যেটা আছে api, তো এখান থেকে ফর j ইকুয়ালস টু 1, j ইজ লেস দেন ইকুয়ালস টু i, j প্লাস প্লাস। তো এইখানে আমি ডিক্লেয়ার করে আসছি ap b এর লিস্ট, এটাকে আমার এই b এ স্টার্টের মধ্যে আর্গুমেন্ট হিসেবে দিলাম, আইতে বলে দেবে যে এখানে কয়টা আর্গুমেন্ট আছে সেটা সে অ্যাসাইন করে দেবে। তো আমরা ওই পর্যন্ত, ওই আর্গুমেন্ট পর্যন্ত আমরা নিয়ে থাকবো এবং যোগ করতে থাকবো। b a arg যে দেখলাম তার মধ্যে আমরা এই লিস্টটাকে দিব এবং বলে দিব যে এটা ডাটা টাইপ হচ্ছে ডাবল বলে দিলাম। তো b a end, তারপর এইখানে যখন আমরা সব যোগ করে ফেলছি, কাস্টিং যোগ করে ফেলছি, তারপর b a end এটাকে এন্ড করে দিলাম। তো রিটার্ন টোটাল ডিভাইড বাই i, যে ভ্যালুটা আছে নাম্বার অফ ভ্যালু, ওইটা দিয়ে আমরা টোটালটাকে ডিভাইড করে আমরা পাঠাই দিলাম অ্যাভারেজ। তো এইভাবে আমাদের ভেরিয়েবল লেন্থ অফ আর্গুমেন্ট পাস করতে পারি। সো ইউজিং কমান্ড লাইন আর্গুমেন্ট, পাস আর্গুমেন্ট টু মেইন অন ডস অ্যান্ড ইউনিক্স। অনেক সময় আমরা প্রোগ্রাম লিখি, তারপরে আমরা কিছু আর্গুমেন্ট দিয়ে থাকি, সেই আর্গুমেন্ট কীভাবে ইমপ্লিমেন্ট করতে সেটা আমরা দেখি। ডিফাইন মেইন অ্যাজ মেইন, আমরা এতদিন আমরা মেইন শুধু দিয়ে আসছি, মেইনের পরে শুধু ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট দিয়েছি, ভিতরে কোনো আর্গুমেন্ট দেয় নাই। কিন্তু আমরা যদি কমান্ড লাইন আর্গুমেন্ট দিতে চাই কোনো প্রোগ্রামের, কনসোল বেস কোনো প্রোগ্রামের, তাহলে আমাদের ডিক্লেয়ার করতে হবে int argc ক্যারেক্টার স্টার argv, এভাবে আমাদের ডিক্লেয়ার করতে হবে। তারপর int argc মানে হচ্ছে নাম্বার অফ আর্গুমেন্ট পাস, কতগুলো আর্গুমেন্ট পাস করা হয়েছে এটা রিপ্রেজেন্ট করবে। ক্যারেক্টার argv অ্যারে অফ স্ট্রিং হ্যাজ এ নেম অফ আর্গুমেন্ট ইন অর্ডার, তো argv of 0 ইজ ফার্স্ট আর্গুমেন্ট। তারপরে যেমন আমরা দেই কপি ইনপুট আউটপুট, তার মানে argc হবে 3, তারপর argv হচ্ছে কপি, তার মানে আমরা কপি স্টেটমেন্ট দিচ্ছি। arg1 হচ্ছে ইনপুট, তার মানে arg0 হচ্ছে প্রোগ্রামের নামটাই থাকবে, arg1 হচ্ছে পরের এই প্যারামিটারটা, arg2 হচ্ছে পরের এই প্যারামিটারটা। আমরা একটা প্রোগ্রাম এক্সাম্পল দেখি। মেইন int argc argv দিলাম, ফাইল পয়েন্টার ইনপুট ফাইল পয়েন্টার আউটপুট ফাইল পয়েন্টার। আমরা একটা প্রোগ্রাম লিখতেছি যে একটা ফাইল থেকে পরে আরেকটা ফাইলে কপি করবো, কপি কমান্ডটা তৈরি করতেছি এই প্রোগ্রামের মাধ্যমে। সো int c ইফ argc নট ইকুয়ালস টু 3, যদি 3টা না হয়, argc-র ভ্যালু যদি 3 না হয়, তাহলে কপি ইনপুট আউটপুট ফাইল ইউজেস, আমরা যে কমান্ড লাইনে আমরা একটা মেসেজ দিয়ে দিব, ইউজ কপি ইনপুট ফাইল আউটপুট ফাইল, এটা একটা এরর মেসেজ দেবে, কারণ আমার অ্যাকচুয়ালি 3টা আর্গুমেন্ট লাগবেই। এলস ইফ ইন ফাইল পয়েন্টার ইকুয়ালস টু, ইন ফাইল পয়েন্টার এটা ডিক্লেয়ার করলাম, এফ ওপেন argv of 1, argv of 1 যেটা আসবে সেটাকে আমরা দেব রিড মোডে। তারপর ইফ আউট পয়েন্ট 1f argv of 2, ওটা রাইট মোডে দেবো, যেটা আমি কপি করব। তারপরে ফাইল while c ইকুয়ালস টু f get c in file not equals to eof, f put c out file, এগুলো হচ্ছে ফাইল অপারেশন, যেটা আমরা আগের ভিডিওতে দেখেছি ফাইল অপারেশন ভিডিওতে। সো এইভাবে একটা ক্যারেক্টার নিব আর লিখবো, যদি কোনোটাই যদি না হয় লিখবে কুড নট ওপেন argv, ওই ফাইলটা ওপেন করতে পারে নাই, কুড নট ওপেন arg1, ওই ফাইলটা ওপেন করতে পারে নাই, পরে আমাদের ফাইলটা কপি হয়ে যাবে। তো এখানে নোটিস argc and argv ইন দ্য মেইন এখানে চলে আসছে।
তারপর এখানে আমাদের arg1 is the second argument and is being read এবং arg2 is the third argument. তারপর loop until end of file, f gets it to character from in file pointer and f puts it into out file pointer. So note on compiling multiple source file program. আমরা অনেকগুলো প্রোগ্রামার মিলে একটা সফটওয়্যার তৈরি করলাম, একজন এক ধরনের সোর্স ফাইল নিয়ে আসছে, কিন্তু ফাইনালি আমাদের ডেলিভারি দিতে হবে, রিলিজ দিতে হবে, কাস্টমারকে দিতে হবে। ওই ক্ষেত্রে আমরা কীভাবে মাল্টিপল ফাইলকে একসাথে আমরা কম্পাইল করব সেটা আমরা এখন দেখব, যে আমরা কমপ্লিট সফটওয়্যার কম্পাইল করার সময় আমরা কী করবো সেটা দেখব। সো প্রোগ্রামস উইথ মাল্টিপল সোর্স ফাইল, ফাংশন ডেফিনেশন মাস্ট বি ইন ওয়ান ফাইল। প্রত্যেকটা ফাংশন ডেফিনেশন একটা ফাইল থাকতে হবে, এটা স্প্লিট আপ হতে পারবে না। গ্লোবাল ভেরিয়েবল অ্যাক্সেসিবল টু ফাংশন ইন সেম ফাইল, গ্লোবাল ভেরিয়েবল মাস্ট বি ডিফাইন ইন এভরি ফাইল ইন হুইচ দে আর ইউজড। গ্লোবাল ভেরিয়েবল যেগুলো ইউজ করা হয়েছে সেগুলোকে সব ফাইলে ডিফাইন করতে হবে। এক্সাম্পল, ইফ ইন্টিজার মাই গ্লোবাল ইজ ডিফাইন ইন ওয়ান ফাইল, টু ইউজ ইট ইন অ্যানাদার ফাইল ইউ মাস্ট ইনক্লুড দ্য স্টেটমেন্ট এক্সটার্ন int মাই গ্লোবাল। তো আমরা একটা ফাইলে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করছি মাই গ্লোবাল ভেরিয়েবল, ওইটাকে যদি আমার অন্য আরেকটা ফাইলে যদি আমি ইউজ করতে চাই তাহলে সেখানেও আমাকে এক্সটার্ন int মাই গ্লোবাল এটা এইভাবে ডিক্লেয়ার করতে হবে এক্সটার্ন স্টেটমেন্টের মাধ্যমে। সো এক্সটার্ন স্টেট দ্যাট দ্য ভেরিয়েবল ইজ ডিফাইন ইন অ্যানাদার ফাইল, বলে দেওয়া হচ্ছে যে ভেরিয়েবলটা আরেক ফাইলে ডিফাইন করা হয়েছে। ফাংশন প্রোটোটাইপস ক্যান বি ইউজড ইন আদার ফাইল উইদাউট অ্যান এক্সটার্ন স্টেটমেন্ট, ফাংশন প্রোটোটাইপ ক্যান বি ইউজড ইন আদার ফাইল উইদাউট এক্সটার্ন। প্রোটোটাইপ আমরা অন্য ফাইলে রাখতে পারবো, কোনো সমস্যা নাই, এক্সটার্ন লাগবে না, কিন্তু ভেরিয়েবলের ক্ষেত্রে এক্সটার্ন দিতে হবে, তাহলে একটা ভেরিয়েবলকে পয়েন্ট করবে, না হলে এরর আসবে, কারণ একই নামে যদি দুইটা ভেরিয়েবল থাকে তাহলে এরর আসবে। হ্যাভ এ প্রোটোটাইপ ইন ইচ ফাইল দ্যাট ইউজেস দ্য ফাংশন, প্রত্যেকটা ফাইলে প্রোটোটাইপ থাকতে হবে যে ফাইলটা এই পার্টিকুলার ফাংশনকে ইউজ করতেছে। সো কিওয়ার্ড স্ট্যাটিক, একটা কিওয়ার্ড আছে স্ট্যাটিক মানে হচ্ছে স্পেসিফাই দ্যাট দ্য ভেরিয়েবল ক্যান অনলি বি ইউজড ইন দ্য ফাইল ইন হুইচ দে আর ডিফাইন্ড, তার মানে এই ভেরিয়েবলটা শুধু ওই ফাইলে ইউজ করতে পারবে যে ফাইলে ডিফাইন করা হচ্ছে, তখন আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করব। সো প্রোগ্রাম উইথ মাল্টিপল সোর্স ফাইল, tedious to compile everything if small changes have been made to only one file, can recompile only the changed file, produced varies on systems, যেমন ইউনিক্সে মেক ইউটিলিটি ইউজ করা হয়। এখন আমরা দেখব এক্সিট অ্যান্ড অ্যাট এক্সিট ফাইল। সো এক্সিট হচ্ছে ফোর্স এ প্রোগ্রাম টু টার্মিনেট, একটা প্রোগ্রামকে টার্মিনেট করার জন্য এক্সিট কমান্ডটাকে ইউজ করা হয়। যে কোনো জায়গায় এক্সিট লিখলেই ও কোনো কিছু না দেখে জাস্ট বেরিয়ে আসবে। প্যারামিটার সিম্বলিক কনস্ট্যান্ট, এক্সিট সোর্স অর এক্সিট সাকসেস অর এক্সিট ফেলিওর। সো রিটার্ন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ডিফাইন ভ্যালু এক্সিট সাকসেস, তার মানে সাকসেসফুলি এক্সিট করছে। ফাংশন আর অ্যাট এক্সিট যেটা আছে, অ্যাট এক্সিট ফাংশন টু রান, তার মানে রেজিস্টার ফাংশন টু রান টু এক্সিকিউট আপন সাকসেসফুল প্রোগ্রাম টার্মিনেশন। তার মানে আমরা যদি এরকম হয় যে আমার এই প্রোগ্রামটা শেষ হওয়ার পর অন্য আরেকটা ফাংশনকে কল করতে হবে, তখন আমরা অ্যাট এক্সিট একটা ফাংশনের নামটা দিয়ে দেব, তো ওই প্রোগ্রাম এক্সিট করার সাথে সাথে ওই ফাংশনটা কল করবে। সো অ্যাট এক্সিট ইটসেলফ ডাজ নট টার্মিনেট দ্য প্রোগ্রাম, রেজিস্টার আপ টু 32 ফাংশন, মাল্টিপল অ্যাট এক্সিট স্টেটমেন্ট, ফাংশন কল্ড ইন রিভার্স রেজিস্টার অর্ডার, তার মানে যেটা রিভার্স রেজিস্টার, যেটা আগে রেজিস্টার হয়েছে সেটা পরে কল হবে। কল ফাংশন ক্যানট টেক আর্গুমেন্ট অর রিটার্ন ভ্যালু, কল যে ফাংশনগুলো সেটা আর্গুমেন্টও নিতে পারবে না, রিটার্ন ভ্যালু নিতে পারবে না। তো আমরা এক্সাম্পল দেখি, প্রিন্ট ভয়েড মেইন আনসার অ্যাট এক্সিট প্রিন্ট, মানে অ্যাট এক্সিট আমরা রেজিস্টার করে রাখলাম, রেজিস্টার ফাংশন, যে এই প্রোগ্রামটা যখন শেষ হয়ে যাবে এই প্রিন্ট ফাংশনটাকে কল করতে হবে তাকে। তার মানে প্রিন্ট এফ এন্টার 1 টু টার্মিনেট প্রোগ্রাম উইথ ফাংশন এক্সিট, এন্টার 2 টু টার্মিনেট প্রোগ্রাম নর্মালি। তার মানে স্ক্যান এফ নাম্বার নিলাম, আনসার যদি 1 হয় টার্মিনেটিং প্রোগ্রাম উইথ ফাংশন এক্সিট সাকসেস, আমরা এক্সিট করে দিতেছি। আর প্রিন্ট এফ টার্মিনেটিং প্রোগ্রাম বাই রিচিং এন্ড অফ দ্য মেইন, তো এখান থেকে প্রিন্ট ফাংশনটা হচ্ছে এক্সিকিউটিং প্রোগ্রাম অ্যাট প্রোগ্রাম টার্মিনেটেড। তার মানে এটা যখন আমরা রান করবো তখন দেখবো যে যদি আমরা 1 দেই, টার্মিনেটিং প্রোগ্রাম উইথ ফাংশন এক্সিট এনকাউন্টার এক্সিকিউটিং ফাংশন প্রিন্ট এত, তার মানে প্রোগ্রামটা এক্সিট করতেছে, সাথে সাথে সে তার যে রেজিস্টার করা যে ফাংশনটা আছে সেই ফাংশনটা সে কল করে দিচ্ছে। সো এন্টার 1 টু টার্মিনেট 2 যদি দেই, টার্মিনেট প্রোগ্রাম বাই রিচিং এন্ড অফ দ্য মেইন এক্সিকিউটিং ফাংশন প্রিন্ট অ্যাট প্রোগ্রাম টার্মিনেটেড। তো এইভাবে আমরা অ্যাট এক্সিট
দিয়ে ফাংশন রেজিস্টার করে রাখতে পারি যে ফাংশন প্রোগ্রামটা যখন টার্মিনেট করবে তখন এটা কীভাবে টার্মিনেট হবে এবং কোন ফাংশনটা যদি কল করতে হয় তাহলে সেই ফাংশনটা অটোমেটিক্যালি কল করবে। এখন দেখি ভোলাটাইল টাইপ কোয়ালিফায়ার। ভোলাটাইল মানে হচ্ছে যার কোনো বেজ নাই। ভোলাটাইল কোয়ালিফায়ার হচ্ছে ভেরিয়েবল মে বি অল্টার্ড আউটসাইড প্রোগ্রাম, প্রোগ্রামের বাইরে এটাকে এই কোয়ালিফায়ার যদি কোনো ভেরিয়েবলের সাথে দিয়ে থাকে তাহলে প্রোগ্রামের বাইরে থেকে এটাকে অ্যাক্সেস করতে পারবে। ভেরিয়েবল নট আন্ডার কন্ট্রোল অফ প্রোগ্রাম, প্রোগ্রামের আন্ডারে এটা কন্ট্রোল নাই। ভেরিয়েবল ক্যান নট বি অপটিমাইজড, এটাকে অপটিমাইজও করা যাবে না। সাফিক্স ফর ইন্টিজার অ্যান্ড ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট, সাফিক্স যদি দিতে চাই তাহলে হচ্ছে সি প্রোভাইড সাফিক্স ফর কনস্ট্যান্ট আনসাইন ইন্টিজার ইউ ক্যাপিটাল ইউ, লং ইন্টিজার এল ক্যাপিটাল স্মল এল অর ক্যাপিটাল এল, আনসাইন লং ইউএল, ফ্লোট এফ ক্যাপিটাল এফ, লং ডাবল এল স্মল এল। এক্সাম্পল, আমরা কোনো একটা ফাংশনকে কোনো একটা ইয়েতে ভেরিয়েবলে যখন ভ্যালু দিতে চাই তার সাথে যদি এইগুলোকে যদি লিখে দেয় তাহলে সে অটোমেটিক্যালি কাস্ট হয়ে লং হিসেবে হবে, আনসাইন্ড হিসেবে যাবে। যেমন এক্সাম্পল 174 ইউ দিলে সে নাম্বার নেবে কিন্তু আনসাইন্ড হিসেবে। 467 এল বা 3451 UL unsigned long. If integer constant is not suffixed, type determined by first type capable of storing the value of that size, int long এগুলোর সাথে। If floating point not suffixed of type double, এটা ডাবল হিসেবে ট্রিট করা হবে যদি সাফিক্স নেওয়া হয়, আর যদি সাফিক্স দেওয়া হয় তাহলে সেটাকে ফ্লোটিং পয়েন্ট হিসেবে দেবে। কনস্ট্যান্টের সময় আমাদের এগুলোকে ব্যবহার করতে হবে, তাহলে কনস্ট্যান্টে বলতে পারবে যে এটা লং, আনসাইন্ড অর হোয়াট এভার। You can process binary file. More on files. You can process binary file. Not all systems support binary file. File open as text file if binary mode not supported. So binary file should be used when rigorous speed, storage and compatible condition demand it. তো এই সময় শুধু আমরা বাইনারি ফাইলকে ওপেন করব। So otherwise text file are preferred. Inherent probability can use standard tool to examine data. So function temp file, open a temporary file in mode WB+, binary mode একটা open করে। Some system may process temporary file as text file. Temporary file exists until close with F close or until program terminates. Function rewind position file pointer to the beginning of the file. So এখানে ফাইল RB বাইনারি ফাইল আমরা আগে যত করছি সব টেক্সট ফাইল হিসেবে করছি, কিন্তু এখন বাইনারি ফাইল মোড আমরা দেখতে চাই। বাইনারি ফাইল মোড দিতে হলে RB দিতে হবে, যে ওপেন বাইনারি ফাইল ফর রিডিং। WB ওই আগে আমরা ফাইল অপারেশন যা যা পড়ছি তার সাথে শুধু B লাগাই দিতে হবে। AB অ্যাপেন মোডে, RB প্লাস অ্যাপেন রিড রাইট মোড, WB রিড রাইট মোড, অ্যাপেন রিড রাইট মোড। সো একই রকমভাবে বাইনারি ফাইল আমরা ক্রিয়েট করতে পারি। বাইনারি ফাইল মানে হচ্ছে যে এটার ভ্যালু আমরা পড়তে পারবো না, কিন্তু ডাইরেক্টলি আমরা র ডাটা এখানে লিখে রাখতে পারবো। তো বাইনারি ফাইল মোড হচ্ছে এরকম। সিগন্যাল হ্যান্ডলিং, সিগন্যাল হচ্ছে কি আনএক্সপেক্টেড ইভেন্ট ক্যান টার্মিনেট প্রোগ্রাম। অনেক সময় অনেক সিগন্যাল আমাদের যায় যেটা প্রোগ্রামকে টার্মিনেট করে, সেগুলো আমরা কীভাবে হ্যান্ডেল করব। যেমন ইন্টারাপ্টস, কন্ট্রোল C চাপ দিয়ে আমরা প্রোগ্রামকে টার্মিনেট করি। ইললিগাল ইনস্ট্রাকশন, যেমন সেগমেন্টেশন ভায়োলেশন যেন টার্মিনেশন হয়। টার্মিনেশন অর্ডার, ফ্লোটিং পয়েন্ট আনএক্সেপশনস, ডিভাইডেড বাই 0, মাল্টিপল লার্জ ফাইল। এই সময় আনএক্সপেক্টেড যে এরর দিয়ে অপারেটিং সিস্টেমের ফাইলটাকে আমাদের প্রোগ্রামটাকে যখন টার্মিনেট করে সেগুলোকে আমরা সিগন্যাল বলি। এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের সিগন্যাল। এখন আমাদের প্রোগ্রাম থেকে যদি সেই সিগন্যালগুলো ক্যাপচার করতে চাই তাহলে কীভাবে করব, সেটা ফাংশন হচ্ছে সিগন্যালের মাধ্যমে আমরা ক্যাপচার করতে পারি। ট্র্যাপ আনএক্সপেক্টেড ইভেন্ট, কেউ যদি কন্ট্রোল C মারে, অল কন্ট্রোল ডেল মারে, তখন আমরা কীভাবে কাজ করব। হেডার হচ্ছে সিগন্যাল ডট h, এটা আমাদের ইনক্লুড করতে হবে। রিসিভ 2 আর্গুমেন্টস, এ সিগন্যাল নাম্বার অ্যান্ড পয়েন্টার টু দ্য সিগন্যাল হ্যান্ডলিং ফাংশন। সিগন্যাল হ্যান্ডলিং ফাংশনের পয়েন্টার আর একটা সিগন্যাল নাম্বার দেয়। ফাংশন রেইজ টেক্স অ্যান ইন্টিজার সিগন্যাল নাম্বার অ্যান্ড ক্রিয়েট এ সিগন্যাল, একটা সিগন্যাল নাম্বারটা নেয় এবং একটা সিগন্যাল ক্রিয়েট করে। তো এখানে সিগন্যাল কীভাবে ধরতে হবে, সিগন্যাল সিগ অ্যাবোর্ড, অ্যাবনর্মাল টার্মিনেশন অফ দ্য প্রোগ্রাম সাচ এস কল টু অ্যাবোর্ড। অ্যাবনর্মাল টার্মিনেশন হচ্ছে সিগ এপি, an erroneous arithmetic operation such as divide by 0 or an operational resulting in overflow, তখন এই সিগন্যালটা
সেন্ড করবে অপারেটিং সিস্টেম। সিগ ILL ইলিগাল ইনস্ট্রাকশন, তখন এই সিগন্যালটা আসবে। রিসিভড অ্যান্ড ইন্টারেক্টিভ অ্যাটেনশন সিগন্যাল, তখন সিগ INT। সিগ ACGVR অ্যান্ড ইনভ্যালিড অ্যাক্সেস টু স্টোরেজে ইনভ্যালিড অ্যাক্সেস করার চেষ্টা করছে। সিগ টার্মিনেশন রিকোয়েস্ট সেন্ড টু দ্য প্রোগ্রাম, অনেক সময় যখন প্রোগ্রাম চলতেছে এই সময় যদি আমাকে কেউ যদি উইন্ডোজটাকে শাটডাউন করে দেয় তখন টার্মিনেশন সিগন্যালটা পাবে। তো টার্মিনেশন সিগন্যাল পাইলে কী করতে হবে, যেমন ওয়ার্ড যদি ওপেন করা থাকে টার্মিনেশন সিগন্যাল পায়, এবং এটা যখন টার্মিনেশন সিগন্যাল পায় তখন বলে তুমি ওপেন ফাইলগুলোকে সেভ করবে করবে না। তো এরকম আমাদের প্রোগ্রাম থেকেও কিছু অ্যাকশন নিতে হবে। তো এই সিগন্যালগুলো নিয়ে কাজ করবো কেমনে, আমরা একটা এক্সাম্পল দেখি। আমাদের নিতে হবে XTDIO, XTD সিগন্যাল, এটা রাখতে হবে STD লিভ টাইম। তো সিগন্যাল হ্যান্ডলার, আমরা একটা সিগন্যাল হ্যান্ডলার ফাংশন দিলাম, মেইন XY সিগন্যাল সিগ INT সিগন্যাল হ্যান্ডলার। সো ran clock, আমরা র্যান্ডম নাম্বার নিলাম, for I equals to 1, I is less than equals to 100, I plus plus, x equals to 1 plus random, 50-এর মধ্যে র্যান্ডম নাম্বার নেব। if x equal 25, raise sig INT, সিগন্যাল ইনিশিয়ালাইজ করলাম রেইজ কমান্ডের মাধ্যমে। printf I, if I more 10 equals to 0, printf n। তারপরে sig হ্যান্ডলার সিগন্যাল ভ্যালু পাইলো, sig হ্যান্ডলার অটোমেটিক্যালি সিগন্যাল ভ্যালু পাবে, কারণ আমরা সিগন্যালের মাধ্যমে sig হ্যান্ডলারটাকে আমরা রেজিস্টার করে দিছি যে এই পার্টিকুলার ফাংশনটা কল হবে যখন আমরা এই সিগন্যালটা পাবো, sig সিগন্যালটা পাবো, এবং আমরা রেজ করে দিলাম 25-এ আসলে সিগন্যাল ইনিশিয়ালাইজেশন করে দিছি, তার মানে এটা অটোমেটিক্যালি এই ফাংশনটা কল হবে। তো এখানে দেখি সিগন্যাল হ্যান্ডেলটা কীভাবে করা হয়েছে। INT রেসপন্স, printf ইন্টারাপ্ট সিগন্যাল, সিগন্যাল ভ্যালু, সিগন্যালের ভ্যালুটা দেব রিসিভ, ডু ইউ উইশ টু কন্টিনিউ ইয়েস অর নো। সো printf রেসপন্স, সো সিগন্যাল রেসপন্স নট ইকুয়ালস টু 1 and রেসপন্স নট ইকুয়ালস টু 2, printf 1 yes 2, আবার দিতে হবে যে 1 অথবা 2 দিতে হবে। if রেসপন্স ইকুয়ালস টু 1 সিগন্যাল sig INT sig হ্যান্ডলার আবার এক্সিকিউট করবে, এক্সিট এলস এক্সিট সাকসেস, তার মানে এক্সিট করে ফেলবে। রেসপন্স যদি 1 হয়, 1 মানে হচ্ছে ইয়েস, আমি টার্মিনেট করতে চাই, তাহলে সে আবার sig হ্যান্ডলারটাকে আবার রেজ করবে, নিজেকেই কল করবে তার মধ্যে, অথবা যদি না হয় 2 যদি হয় নো, তার মানে সে এক্সিট করবে, এক্সিট সাকসেসফুলি, সে অটোমেটিক্যালি এভাবে সাকসেস করে। তো এটা যদি আমরা এক্সিকিউট করি, এখানে 1 2 3 4 5 6 7 10 11 12 20 25 যখন আসছে তখন সে একটা সিগন্যাল রেসপন্স পাইছে। তো এখান থেকে এসে অটোমেটিক্যালি সে ইয়েস এক্সিট করবো কি করবো না, কন্টিনিউ করবো, সেটা এখান থেকে কন্টিনিউ হবে। সো ইউজার গিভেন অপশন ফর টার্মিনেশন প্রোগ্রামকে দেওয়া হলে যেরকম আমরা ওয়ার্ডে সেভ করবোই করবো না, যেমন ধরুন আমরা যখন এক্সিট করতে চাই কোনো সেভ না করে তখন এটা দেয় যে হ্যাঁ ডু ইউ ওয়ান্ট টু সেভ ডকুমেন্ট আনসেভ। তো এইসব কাজের জন্য সিগন্যালগুলো ইউজ করা হয়। তো এখানে সিগন্যাল হ্যান্ডলার রিইনিশিয়ালাইজ বাই কলিং সিগন্যাল দিয়ে আবার রিইনিশিয়ালাইজ করে দেওয়া হয়। তারপরে এইভাবে ইন্টারাপ্ট সিগন্যাল টু রিসিভড, ডু ইউ উইশ টু কন্টিনিউ 1 ইয়েস 2 নো, যদি 1 দেয় ইয়েস তাহলে 9 5 9 6 করার পরে সে টার্মিনেট হয়ে যাবে। টু রিসিভ, ডু ইউজ টু কন্টিনিউ, যদি আমরা 1 দেই আবার 97 98 99 100, এবার 100 পর্যন্ত কন্টিনিউ হবে। সেভাবে আমরা সিগন্যালকে ইউজ করতে পারি। এখন আমরা দেখব ডাইনামিক্যালি কীভাবে মেমোরি অ্যালোকেশন করা হয়। আমরা ম্যালক আছে, আবার ক্যালক আছে, আবার রিঅ্যালক আছে। তো আমরা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন ক্যান ক্রিয়েট ডাইনামিক অ্যারে। ডাইনামিক অ্যারে ক্রিয়েট করার জন্য হয়েছে ক্যালক কতগুলো নাম্বার এবং কত সাইজ, সেটার মাধ্যমে আমরা ডাইনামিক মেমোরি অ্যালোকেট করতে পারি, যে আমরা এত সাইজের মেমোরি অ্যালোকেশন করব। নাম্বার অফ মেম্বার্স অ্যান্ড সাইজ অফ দ্য মেম্বার্স, রিটার্ন এ পয়েন্টার টু দ্য ডাইনামিক অ্যারে। তো আমরা যদি এরকম বলি 5টা বা ইন্টিজার করব, তাহলে সে 5টা 5 INT ইন্টিজারে যদি 4 লেন্থ হয় তাহলে এরকম 5টা ইন্টিজার তৈরি করে ফেলবে, মেমোরি অ্যালোকেশন করে ফেলবে। আর এটা হচ্ছে রিঅ্যালক, পয়েন্টার টু অবজেক্ট নিউ সাইজ। তো পয়েন্টার টু অবজেক্ট পয়েন্ট টু দ্য অবজেক্ট বিং রিঅ্যালোকেটেড অ্যান্ড নিউ সাইজ অফ দ্য অবজেক্ট। রিটার্ন পয়েন্টার টু reallocate memory, return null if cannot allocate the space. If new size equals to 0, then the object pointer to be freed. If pointer object is equal to 0, then it acts like a malloc. এটা malloc ফাংশনের মতো কাজ করবে। তো এটা যদি আমাদের রিঅ্যালক কখন দরকার পড়ে, আমরা একটা পয়েন্টার অবজেক্টের সাইজ
আমরা ক্রিয়েট করে নিছি। অনেক সময় আমাদের দরকার পড়ে যে আমরা 50টা স্টুডেন্টের জন্য কাজ করব, কিন্তু দেখা গেল যে আমাদের যে ইউজার সে 51টা 52টা করতেছে, তখন আমরা রিঅ্যালোক করব। তার মানে পয়েন্টার, ওই অবজেক্টের পয়েন্টার দিব এবং নতুন সাইজ দিব, এই সময় 52। তো ওইভাবে রিঅ্যালোক হবে। যদি আমরা 0 দেই তাহলে ওই মেমোরিটাকে ফ্রি করে দিবে। তো পয়েন্টার টু অবজেক্ট এই যদি 0 হয় তাহলে এটা ম্যালকের মতো কাজ করবে, শুধু একটা সাইজই সে ক্রিয়েট করবে। দেন হচ্ছে আনকন্ডিশনাল ব্রাঞ্চ গো টু স্টেটমেন্ট আছে। আনস্ট্রাকচার্ড প্রোগ্রামিং, এটা হচ্ছে আনস্ট্রাকচার্ড প্রোগ্রামিং অ্যান্ড রিকমেন্ডেড না। ইউজ হয় পারফরমেন্স ক্রুশিয়াল, কিছু পারফরমেন্সের ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে যখন গো টু ছাড়া আর কোনো উপায় নেই সেসব ক্ষেত্রে শুধু গো টু ইউজ করা হয়। ব্রেক টু এক্সিট লুপ, ব্রেক ইউজ করা এক্সিট লুপ ইনস্টেড অফ ওয়েটিং আনটিল কন্ডিশন বিকামস ফলস। Go to statement, change flow control to first statement after specified level. Level is an identifier followed by a colon. তার মানে স্টার্ট কলন দেওয়া লেখা আছে, আমরা গো টু স্টার্ট লিখলে সে যে জায়গাটায় লেখা আছে ওই জায়গা থেকে এক্সিকিউশন শুরু হবে। কুইক এসকেপ ফ্রম ডিপলি নেস্টেড লুপস, গো টু স্টার্ট, এভাবে আমাদের স্টেটমেন্টটা দিতে হবে। গো টু যে লেভেলটা দেওয়া আছে সেই লেভেলটা লিখে দিতে হবে। সো এইভাবে আমরা গো টু স্টেটমেন্ট ইউজ করতে পারি। তো আমরা একটা এক্সাম্পল দেখি গো টু স্টেটমেন্টের। কাউন্ট 1 স্টার্ট, এটা আমরা লেভেল দিলাম। ইফ কাউন্ট ইজ গ্রেটার দেন 10 গো টু এন্ড, সেটা এন্ড হচ্ছে কি এন্ডে আরেকটা আমরা ভ্যালু দিছি, সেখানে পুট ক্যারেক্টার নিউ লেভেল। তো আর যদি প্রিন্ট এফ কাউন্ট প্লাস প্লাস গো টু স্টার্ট, সে আবার স্টার্টে যাবে। তো আমরা লুপটাকে আমরা গো টু দিয়ে ইউজ করছি, যে এভাবে 10-এর বেশি হয়ে গেলে সে এন্ডে চলে যাবে, আর যদি 10 না হওয়া পর্যন্ত সে একই জায়গায় ঘুরতে থাকবে। তো এইভাবে আমরা গো টু স্টেটমেন্ট ইউজ করতে পারি, এবং এটা যদি এক্সিকিউট করি প্রোগ্রাম হবে এরকম 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে প্রোগ্রামটা আউটপুট দিবে। So notice how start and end and go to are used. Thank you very much.